আমাকে নিকৃষ্ট পাপী মনে হয়? নিজ বাচ্চা নিজেই খুন করব? তুমি বাচ্চার মা হলে আমি তার বাবা, ভুলে গেলে সেটা? তোমার ভাষায় কি বলেছে? আমার বাচ্চাটাকে মারতে বলেছে? ইয়াদের কণ্ঠ কাঁপছে রাগের কারণে। না, কেউ বলেনি। যদি বলে আমি মরে যাব ইয়াদ। দুয়ার গায়ের চাদর শক্ত করে ধরল। নিচে আসো ফার্স্ট। না, আব্বা আছে, এইসব শুনলে বেশ রাগ করবে। দুয়া বড্ড ভীত। আমার বউ, আমার বাচ্চা, সিদ্ধান্ত সব আমারই হবে, না তোমার আর না তোমার বাড়ির। কথা কম, নিচে আসো। দুয়া ইয়াদের জ্যাকেট টেনে ধরল। বাচ্চাটাকে রাখবেন তো? ইয়াদ গাল চেপে ধরল তীব্র রাগে। আমাকে অমানুষ মনে হয়? এটা আমার বাচ্চা, ভুল হোক আর চাই হোক আমারই তো। তুমি এত বাজে ভাবো আমাকে? দুয়া অসহায় ভঙ্গিতে তার নিকট চেয়ে রইল। লোকটার মুখটা আনন্দিত না, থমথমে। হয়তো দুয়ার কথায় মনে আঘাত পেয়েছে মানুষটা। সরি, আমি অনেক ভয়। ইয়াদ শুনল না দুয়ার কথা। হাত টেনে তাকে নিয়ে নিচে ছুটছে। বসার ঘরে সকলে উপস্থিত। ইদ্রিস জমিদার কয়েকবার শুধালো তাকে বসার জন্য, কিন্তু ইয়াদ অনড়। বেশ গম্ভীর মুখে সে ইদ্রিস জমিদারের নিকট ব্যক্ত করল, দোয়াকে নিয়ে ঢাকায় ফিরতে চাই। আপুর বিয়ের বেশি দেরি নেই। পরশু বাগদান হবে, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার বিয়ে। দোয়া এবং আমার এই শিষ্যানা আমি দ্রুত শেষ করতে চাই, ধরুন এই মাসের শেষে। ইদ্রিস জমিদার চটে গেল যেন। গমগমে চোখে ইয়াদের দিকে তাকাতেই দোয়া ইয়াদের হাত খামচে ধরল। ইয়াদ, মাইয়ারে বিয়া দিলাম তোমার কথাই, এখন এসব কি? আমার কথায় খেলাপ করা আমার পছন্দ না। বাবার কথায় দোয়া ফিসফিসিয়ে ইয়াদকে বলল, প্লিজ চুপ করুন। দোয়া এখন একা নেই। আপনার মেয়ে যেমন আপনার কাছে দামি, তেমন আমার অনাগত অংশ আমার জন্য দামি। এইসব নিয়ে আমি খোলামেলা কিছুই বলতে চাই না, সবটা আল্লাহর নির্ধারিত করা। ইয়াদের এমন সুশীল বাক্যে সকলের থমথমে চেহারা হাস্যোজ্জ্বল ভাব ফুটে উঠল। ইদ্রিস জমিদার খুশি হলেন ঢের। ইয়াদ সবটা মেনে নিয়েছে এবং ইদ্রিস জমিদারের হাসি মুখ দেখে কাকিমা এবং আইলির বুকে হতে পাথর সরল যেন। আলহামদুলিল্লাহ। দোয়ার মা, আমারে জানাও নাই কেন এইটা? জেনি, দারোয়ান রে ক মিষ্টি লইয়া আইতে। ইদ্রিস জমিদারের কথাই ছুট লাগালো জেনি। জামাই, বইয়া কথা কও। না আব্বা, একটু রেস্ট নেব। হঠাৎই ছুটে এসেছি, তাই টায়ার্ড। খাবার পাঠাচ্ছি রুমে। আহিলি কথাটা বলে উঠতে নিলে ইয়াদ হাত দেখিয়ে থামালো। না, একেবারে ঘুমানোর পরিকল্পনা করেছি, আজ আর কিছু খাওয়া যাবে না। ইয়াদ বাঁক ফিরে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। দোয়া নির্বাক। ধীর পায়ে এগোতে নিলে তার মা ফিচেল কণ্ঠে বলে, জামাই রাগ করেছে, সব ঠিক করে খাওয়ার টেবিলে নিয়ে আসিস। জেনিকে ডাকতে পাঠাবো। আচ্ছা। দোয়া মাথা নাড়িয়ে পায়ের গতি বাড়ালো। দ্বিতীয় তলার সম্মুখে দাঁড়াতেই পা থমকে গেল মেয়েটার। ইয়াদ ব্যাগ নিয়ে অন্য রুমে প্রবেশ করছে। ভ্রু কুচকে এলো দুয়ার। এই কই যাচ্ছেন? দুয়ার কণ্ঠ ইয়াদ শুনেও যেন শুনল না। দোয়া ইয়াদের পিছু পিছু ঘুরছে। ছেলেটার জ্যাকেট, সোয়েটার সব খুলে রেখে উদাম শরীরে রুমে বিচরণ করছে লাপাত্তাহীন। কৌশল নেওয়ার প্রস্তুতি তার। দোয়াকে এড়িয়ে চলছে সে আপাতত। দোয়া হাত চেপে ধরল ইয়াদের। কথা বলছেন না যে? হুম। কি করেছি? সবটা তো আপনার ইচ্ছেই হচ্ছে, তাও এত রাগ? দোয়া ইয়াদের বক্ষ দেশ জোরপূর্বক দখল করলো নিজে। সরো। কেন? দোয়া মাথা তুলল। এসব ফেস বানিয়ে লাভ নেই। যে আমাকে মানুষ মনে করে না, তার জন্য আমি কিছুই না। ইয়াদের কণ্ঠে রাগ স্পষ্ট। বাবুর কথা শুনে একটু কি খুশি হননি? উফ আল্লাহ, এই তোমার মাথায় সোজা কথা ঢোকে না? ইয়াদ অবাক হয়ে বলল দুয়ার কথায়। আপনি আপনার বাচ্চাকে একটু আদর করলেন না, সব বুঝি আমি। দোয়া ইয়াদের বক্ষ দেশ হতে নিজেকে আলাদা করলো। অভিমানী চেহারার প্রকোপ দেখিয়ে দোয়া চলে যেতে নিলেই ইয়াদ দোয়ার চুল পেঁচিয়ে ধরল। শাস্তি বাকি আছে তোমার, যাচ্ছ কই? ছাড়ুন। ইয়াদ নিজের সাথে মিশিয়ে নিল মেয়েটাকে। ভালোবাসাময় স্পর্শে অর্ধাঙ্গিনীর পেটে হাত রাখল। মেয়েটার ললাটে অধর স্পর্শ করে হাঁটু মুড়ে তার সম্মুখে বসে পড়ল ইয়াদ। বাবা, অপেক্ষায় রইল চ্যাম্প। ভালোবাসি দুজনকে অনেক বেশি। ইয়াদের অধৈর্যরা সেথায় হামলে পড়ল বেশ কিছু সময়ের জন্য। দোয়া ইয়াদের চুলে হাত বুলিয়ে দিচ্ছে সযত্নে।
লোকটাকে খামোকা ভুল বুঝেছে সে, অথচ লোকটা কত ব্যাকুল তাদের অনাগত সন্তানকে নিয়ে। তার বাবাকেও রাজি করিয়ে নিয়েছে ঢাকায় ফিরবে বলে। ইয়াদ বাথরুমের দিকে যেতে নিলে দোয়া তার সম্মুখে দাঁড়ায়। রুমে আসুন। আমি রেগে উফ, ছাড়ুন এসব রাগ, আমার মাথা ব্যথা করছে, বাড়তি ঝামেলা করবেন না। ইয়াদ সন্তর্পণে চোখ বুলালো দোয়ার সত্তায়। মেয়েটাকে বড্ড আবেদনময়ী লাগছে। বাচ্চার কথা শোনার পর থেকে মেয়েটা আরো বেশি আকর্ষণীয় লাগছে ইয়াদের নিকট। এটা তার মোহঘর নাকি বাস্তব আয়ত্ত এলো না তার। মাথা নিচু করে তার গলার পরশ দিল। দোয়া হাসলো নির্বিঘ্নে। রুমে যাব এক শর্তে। দোয়া ভ্রু নাচিয়ে প্রশ্ন করল কি? ইয়াদের বাক্য দোয়ার কানে প্রবেশ করতেই মেয়েটা লজ্জায় কুকড়ে গেল। অথচ ছেলেটা লজ্জা পেল না, বরং লজ্জামুখা মেয়েটাকে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে তীব্র আকাঙ্ক্ষায়। তাদের নিকট এখন সবটাই সুন্দর, তবে নিয়তি কি তা চায়? পরের দিন দুপুরে ঢাকা পাড়ি দেওয়ার সকল বন্দোবস্ত করলো ইয়াদ। ফ্লাইটে ফিরছে তারা। জিয়ার বাগদান উপলক্ষে আহিলি এবং ইদ্রিস জমিদার তাদের গাড়ি করেই রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। রিজওয়ান এবং তার মা মায়েশা সমেত হাসপাতালেই আছেন। দোয়ার শরীর অত উন্নত নয়, বেশি খারাপের দিকে যাওয়ার পূর্বেই ইয়াদের যত তাড়াহুড়ো। জমিদারের গাড়ি ইয়াদ এবং দোয়াকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে ঢাকার যাত্রায় শরিক হয়েছিল। এয়ারপোর্টের সর্বকাল ইয়াদ মাস্ক ক্যাপ দুইটাই ব্যবহার করে। ফ্যান ফলোয়ারদের ভিড় তার নিকট বড্ড অস্থিরকর। দোয়া ইয়াদের নির্দেশ মাস্ক পরলেও আজ এই মাস্ক তার কাল হয়ে দাঁড়িয়েছে যেন। মেয়েটার শ্বাস আটকে যাচ্ছে বারংবার, সাথে অসময়ের বমি ভাব একেবারেই ফ্রি। ফ্লাইটের অপেক্ষায় দুজন বসে। ইয়াদ মোবাইলে তার সকল কর্ম সাধন করছে। তার কাঁধে প্রেয়সী ক্লান্ত তনু লেপ্টে আছে নির্বিঘ্নে। মিনিট 10 বাদে দোয়ার নিকট এই মাস্ক আস্তরণ মৃত্যুপুরী বলে মনে হলো। সে একটানেই খুলল মাস্ক নামক মৃত্যুপুরীকে। ইয়াদ দোয়ার এহেন কাণ্ডে চমকা। করছো কি? দোয়া হাতের সাহায্যে বাতাস করার চেষ্টায় ব্যস্ত আর বলে, তোমায় কেউ চিনলে ভিড় হওয়ার সম্ভাবনা বেশি। ইয়াদ বেজায় চিন্তিত। গার্ড ডাকুন, আমি এসব পরবো না। দোয়া জিদ করলো, আচ্ছা পড়তে হবে না, আসো এদিকে। ইয়াদ নিজের বক্ষ দেশে মেয়েটাকে আঁকড়ে ধরল পরম আবেশে। ফোনে এয়ারপোর্টের কর্তার সমেত আলাপ করতেই 4-5 জনের একটা গ্যাং এসে হাজির হলো সেথায়। ক্রিকেটার মানুষদের জন্য সর্বদা সেবা নিয়োজিত রয়েছে এয়ারপোর্টে। শুধু তাই নেই, বড় বড় সেলিব্রিটি বা পলিটিশিয়ান বা যে কোনো নামি দামি ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা থাকে অত্র স্থানে। দোয়া এবং ইয়াদকে অনেকে চিনতে পারলেও ইয়াদের কড়া নিষেধাজ্ঞাকেও ছবি তোলা তো দূরের কথা, আশেপাশে ঘেঁচতে পারল না। নির্দিষ্ট অ্যানাউন্সমেন্ট শুনে ইয়াদ দাঁড়িয়ে পড়ল দোয়া সমেত। দুজন গার্ড তাদের ট্রলি ব্যাগ নিয়ে সামনে এগিয়ে। প্লেনে নির্ধারিত সিটে বসেও দোয়ার তনু স্বস্তি পাচ্ছে না একরত্তি। বিচলিত ইয়াদ বারংবার সান্ত্বনা দিয়ে যাচ্ছে মেয়েটাকে। সবে মাত্র প্লেনে তার গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দিল, অমনি মেয়েটা হুড়হুড় করে বমি করল। ইয়াদ পূর্ব হতেই প্রস্তুতি নিয়েছিল এই বিষয়ে, তাই দুজনেই বমির হাত থেকে রক্ষা পেয়েছে। ক্লান্ত দোয়া ইয়াদের বাহুডোরে আবদ্ধ। 2 সিটের মধ্যকার হাতল তাদের বিন্দু পরিমাণ বিরক্ত করছে না। অসুস্থ অবস্থায় এত ভেজাল দোয়ার একেবারেই অপছন্দ। তার উপর লোকটাকে কত না বিপত্তি ঠেলতে হচ্ছে শুধু দোয়ার কারণেই। ফিচেল কণ্ঠে সে ইয়াদকে বলল, বাড়িতে থাকলে কি এমন ক্ষতি হতো? ইয়াদের হাতের আঙুল মেয়েটার মসৃণ চুলে বিলি কাটতে ব্যস্ত। সেটাই, তোমার আসল বাড়িতে তোমার ভালো লাগবে। চুপচাপ বসে থাকো, আর মাত্র 30 মিনিট। দোয়া বুঝল ইয়াদের খোঁচাযুক্ত কথার ভাষা। সে ইয়াদের বাহুতে চিমটি কেটে জবাব দিল, আমি আমার বাড়ির কথা বলেছি। আমার বাড়ি তোমার বাড়ি। চোখ বুজে একটু রেস্ট নাও বাবা, কথা বললে আবারও বমি পাবে। বাজে লোক। দোয়ার এমন বাক্যে হাসল ইয়াদ। শব্দহীন বাক্যে অধর ছোয়ালো মেয়েটার মাথার তালুতে। দোয়া মুহূর্তে নিদ্রায় মুশকুল। আধুনিক ভঙ্গিতে ইয়াদের উদরের উপর হাতখানা আবদ্ধ রেখেছে। ঢাকায় পৌঁছে ইয়াদের নির্দেশে এয়ারপোর্টের ভিতরকার রাস্তাটুকু দোয়া মাস্কের আস্তরণ পড়েছিল। তবে বাইর হতেই মারিয়া এবং রামিসা তার দৃষ্টি সীমানায় এলে দোয়া মাস্ক খুলে সেদিকে হাত নাড়ালো। দোয়ার অপর হাত ইয়াদের দখলে। সে আপাতত লাগেজ গাড়িতে তোলার নির্দেশনা দিল সেখানকার লোকেদের। মারিয়া দ্রুত এগিয়ে এসে দোয়াকে জড়িয়ে ধরতে নিলে ইয়াদ ধমকে উঠল হঠাৎ। বি কেয়ারফুল মারু।
ইয়াদ গাড়িতে লাগেজ রাখার নির্দেশনা দিচ্ছে অন্যদের। মারিয়া এবং দুয়া ইয়াদের কথায় পাত্তা না দিয়ে দুজনে আলিঙ্গন করলো ধীরতার সাথে। রামিসাও যোগ দিল তাদের সহিত। ইয়াদের তাড়নায় 3 জন রমণী গাড়িতে উঠে পড়ল। আশ্চর্যের বিষয়, গাড়িতে উঠতেই দুয়া মারিয়ার কাঁধে হেলান দিয়ে তন্দ্রা শক্ত। মারিয়া অবাক হয়ে বলে উঠল, ভাবি, ও চাঁদ ভাবি। তুমি কথাই তো বললে না, অমনি ঘুমিয়ে পড়লে। মারিয়ার বাক্য ইয়াদের কর্ণগভীরে প্রবেশ করতে ঘাড় বাঁকালো সে। ঘুমাতে দাও, দেখো না। ইয়াদ নিজেও সিটে গা এলিয়ে দিল। মেয়েটার খেয়াল রাখার চক্র নিজের আখিতে তার তন্দ্রা হানা দিচ্ছে এই মুহূর্তে। মারু, তুই কি বেকুব? জানিস না দোয়া এখন একা নেই, তোর ভাইয়ের বাচ্চা আসতে চলেছে, তাই এখন দোয়ার এমন হুটহাট ঘুমিয়ে যাওয়া একেবারে জায়েজ। মারিয়া ফিসফিস করে শুধালো, আমি কিভাবে জানবো এইসব? মারিয়া আঁখি বাঁকা করলো। আমি বলছি তো, এখন থেকে জেনে রাখ। মারিয়া হাসলো রামিসার উক্তিতে। আচ্ছা। গাড়ি থামলো ইয়াদদের বাড়ির ফটকের সম্মুখে। দোয়া এখনো ঘুমে। মেয়েটাকে মারিয়া এবং ইয়াদ বার কয়েক ডাকলো, ফলাফল শূন্য। এমন ঘুম কাতুরে ইয়াদ ইহকালে একজনকেও দেখেনি। এমনকি দোয়ার এই রূপ ইয়াদের নিকট একেবারেই নবীন। তার প্রিয়সী এমন ছিল না। নিজ অংশের কারণে মেয়েটার এমন করুণ অবস্থা। ইয়াদ হাসল। সতর্পণে আলগোছে মেয়েটাকে পাঁজা কোলে করে তুলে নিল নিজ বাহুদয়ে। ভিতরে প্রবেশ করতে সকলে ইয়াদের এহেন কাণ্ড লক্ষ্য করে হেসে কুটি কুটি। ডালিয়া, জিয়া ইয়াদের পিছু নিল। ডালিয়ার কণ্ঠে চিন্তা স্পষ্ট। আব্বা, কি হলো ওর? দোয়া ঘুমিয়ে, ঘুম ভাঙছে না, ক্লান্ত হয়তো। ইয়াদ দুয়ার পানে দৃষ্টি জ্ঞাপন করে জবাব দিল, এত মানুষ মেয়েটাকে কেন্দ্র করে হাসছে, আর মেয়েটা কি নিশ্চিন্তে ঘুমিয়ে? দুয়া যদি এই অবস্থায় সজাগ থাকতো তাহলে নিশ্চয়ই মেয়েটার লজ্জায় রাঙা হতো। তাকে বিছানায় শুয়ে দিয়ে ইয়াদ উঠে পড়ল। গলায় তাওয়াল ঝুলিয়ে কাবাট হতে প্রয়োজনীয় জিনিস নিয়ে বাথরুমে প্রবেশ করলো তার অবয়ব। ডালিয়া নিজ দায়িত্বে দুয়ার তনু ঢাকলো কম্বলের সাহায্যে। দুয়ার মাথায় হাত বুলিয়ে উনি জিয়ার উদ্দেশ্যে বলল, মেয়েটার স্বাস্থ্য ফিরেছে, দেখলেই মনে হচ্ছে আমার রিয়াদের বউ। এখন তোমার ছেলের হবু বাচ্চার মাও সে, স্বাস্থ্য ফিরবে তো অবশ্যই। জিয়া হাসল নির্দ্বিধায়। ইয়াদের চাচির প্রশ্নে ডালিয়া মুখে হাত রাখলো। এমন বলো না, ইয়াদ শুনলে রেগে যাবে। এইসব বিষয়ে আমাদের কারো হাত থাকে না। মহিলা হয়েও এইসব বলো কিভাবে? চাচির জবান তালাবন্ধ। চাচি আমার ভাইয়ের বউ, অনুষ্ঠান করলেও আমার ভাইয়ের বউ, আর না করলেও। এটা কেউ চেঞ্জ করতে পারবে না। ওদের বিয়ের খবর বিয়ের পরের দিনই ইয়াদ ঘোষণা করার পরপরই 3 মাস দেশের টপ নিউজে আমার ভাইয়ের বিয়ে নিয়ে আলোচনা হয়েছে। বিয়ে হওয়ার পর কেউ সাধু সেজে বসে থাকে না। বিয়ের পর বাচ্চা হবে, এটা স্বাভাবিক, হোক না সেটা বড় অনুষ্ঠান ছাড়া বিয়ে। জিয়ার জ্বলন্ত বাক্যে জ্বলল চাচির সত্তা। বিনা বক্কে তিনি রুম ত্যাগ করলেন। অবশ্য নিজ দোষ বুঝতে পেরে লজ্জায় নাক কাটল তার। ভেবেছিল 2-4টে কথা শোনাবে, কিন্তু হলো হিতের বিপরীত। এনিথিং রং? ইয়াদের প্রশ্নে ডালিয়া এবং জিয়া দুজনেই তার পানে ফিরল। না আব্বা, ঘুমাবে কি? হ্যাঁ, আমি ব্যাক পেন করছে। ইয়াদের সাবলীল জবাব। ডালিয়া পুনরায় দুয়ার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে পড়ল জিয়া সমেত। ইয়াদ বিছানায় যাওয়ার পূর্বে লাগেজ দেখে স্থির হলো। বাঘ ঘুরিয়ে বিছানার বদলে সে এগিয়ে গেল লাগেজের পানে। ঘুম থেকে উঠে এইসব লাগেজ থেকে ম্যাডাম আবারও কাজে লেগে পড়বে। নিজে অসুস্থ সেটা দেখার সময় আছে তার? অগত্যা ইয়াদ নিজ হাতে একে একে সকল কাপড় আলমারিতে সাজিয়ে নিল। কাজ শেষ হতেই দীর্ঘশ্বাস ছেড়ে ক্লান্ত তনু শায়িত করল বিছানায়। বক্ষদেশে টেনে নিল অর্ধাঙ্গিনী শর্তা। পরম সুখে আঁখি জড়া বুঝল তার। দুয়া সজগ হতেই ইয়াদের রুমে নিজেকে আবিষ্কার করে চমকালো যেন। মাথা তার একেবারে ফাঁকা, তবে এমন গভীর ঘুমের কারণে তার শরীরটা বড্ড হালকা ঠেকছে। জিয়া সোফায় বসে ম্যাগাজিনের ডুবে। জিয়াকে দেখতে পেয়ে দুয়া আওড়ালো, জিয়া আপু, কেমন আছো? দুয়ার প্রশ্নে জিয়া ম্যাগাজিন টি টেবিলে রেখে আলগোছে উঠে এলো। ভালো চাঁদ, তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ আপু। উনি কোথায়? তোমার উনি নিচে আছে, কাজে ব্যস্ত। সবাই নিচে কালকের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। জিয়া কথাটা বলে বিছানা হতে উঠল। বেড সাইডে অবস্থিত টেলিফোন যোগে ফোন করলো নিচের ল্যান্ডলাইনে।
মাকে বলো দুয়া উঠেছে, নাস্তা পাঠিয়ে দিতে। খাবারের কথা শুনতেই দুয়ার শরীরে সৃষ্টি হলো ঝিনঝিন। জিয়া টেলিফোন রাখলে সে ভীত সুরে বলল, কিছু খাবো না আপু? খেতে হবে দুয়া। এখন যে তুমি একা নেই, আমার ভাই তোমায় নিয়ে বড্ড চিন্তিত। তাকে আর চিন্তায় ফেলো না। বোন হয়ে আমি ভাইকে অনেক জ্বালিয়েছি, অনেক অভিশাপ দিয়েছি, কিন্তু আমার ভাই দেখো কোনো দিন আমাকে ফেলে দেয়নি। গোপনে আমাকে ওই জামাল হতে রক্ষা করেছে। আমি প্রেমে অন্ধ ছিলাম, কিন্তু আমার ভাই ঠিকই আমার অন্ধত্বে নতুন আঁখি দান করেছে। এই যে ভাইয়ার মাধ্যমে রিয়াদের সাথে আমার বিয়ে হচ্ছে, আমি খুশি দোয়া। ভাইয়ের জন্য দেওয়া অভিশাপ যেন আল্লাহ দোহায় কবুল করে। আমি বোন হিসেবে কি খুবই জঘন্য? জিয়া রাখে অশ্রুজল। তার আখির তেজে দুয়ার নেত্র ভিজে ওঠে। একদমই না আপু, তুমি অনেক ভালো। ইয়াদ তোমাকে নিয়ে চিন্তায় থাকতো অনেক, কিন্তু তোমাদের মাঝে সকল ভুল বোঝাবুঝি দূর হয়েছে দেখে খুশি হলাম অনেক। এইভাবেই একসাথে থাকবে আপু। ইয়াদ আপনাদের দুই বোনকে নিজ হতে বেশি ভালোবাসে। ভাবি যান, আমি সবটা জানি। তুমি ওঠো, রেডি হয়ে নাও, নাস্তা সেরে নিচে নামবে। ও হ্যাঁ, তোমার বাবা মাও এসে পড়বে রাতের সময়, রাস্তায় প্রচুর ট্রাফিক। জিয়া কথা শেষ করে বেরিয়ে পড়ল কক্ষ হতে। দুয়ার সময় নিয়ে বিছানা ছাড়ল। দৃষ্টি তার লাগেজের সন্ধানে। পেলেও লাগেজ, তবে আলমারির উপরে স্থায়ী ভ্রু কুচকে এলো তার। এত উপরে ভারী লাগেজ উঠিয়েছে কে? ইয়াদ। কিন্তু কেন? দুয়ার কথা কি ভাবলো না ছেলেটা? ওর গায়ে জড়িয়ে ফোন করলো সে ইয়াদকে। জরুরি তলব জানিয়ে তাকে রুমে আসার অনুরোধ করলো দুয়া। ঠিক আছে। রুমে প্রবেশ করে সর্বপ্রথম ইয়াদের প্রশ্ন, আমি ঠিক আছি, আপনি ঠিক নেই। লাগেজ এত উপরে কেন? আমি কিভাবে কাপড় নিব? এসব কি মাথায় নেই? মেয়েটা কোমরে দুহাত রেখে প্রশ্ন করলো। চেহারায় বেশ গমগমে ভাব। ইয়াদের ঘোর লেগে যায়। হাসলো ছেলেটা। দুয়ার ভ্রুদয়ের কুচকানো বাড়ল খানিকটা। মেয়েটার হাত টেনে নিজের সত্তার সমেত মেশালো ছেলেটা। আলমারির সামনে দাঁড়িয়ে দুয়াকে পিছন হতে আলিঙ্গন করে আলমারির দ্বার খুলল। এই যে তোমার সব কিছু এইখানে। কে গোছালো? আপনার জিনিসে কেউ হাত দিক, এটা আপনি পছন্দ করেন না। এটা বলবেন না যে আপনি আম্মুকে দিয়ে এসব করিয়েছেন। আপনার কাপড় পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমার কাপড় কেন? ইয়াদ, আপনি বেশ খারাপ। আরে আরে, বিনা দোষে আমি খারাপ হলাম? বিশেষ খেলোয়াড়, সবটা আমি করেছি, আপনার শাশুড়ি না। ইয়াদের অধর স্পর্শ করলো মেয়েটার কানে। দুয়া নিজেকে ছাড়িয়ে নিল ইয়াদ হতে। ছাড়ুন, আমি ফ্রেশ হব। মেয়েটা লাল রঙের সুতির শাড়ি বের করলো। ইয়াদ মেয়েটার ওড়না টেনে থামালো বিশেষ কারণে। চাদর কে নেবে? পুরো বাড়ি ঠান্ডা হিম। নিজে পছন্দ অনুযায়ী ইয়াদ দুয়ার জন্য চাদর পছন্দ করলো। আমি আছি, জলদি ফ্রেশ হও। গোসল করবে না? জাস্ট হাত মুখ ধুয়ে এসো। দুয়া ইশারায় কাছে ঢাকলো ছেলেটাকে। ইয়াদ হাসি মুখে দুয়ার মুখোমুখি হতেই দুয়ার নিজের অধর ছোঁয়ালো ইয়াদের খরসান চোয়ালে। আই লাভ ইউ। ইয়াদ কিং কর্তবিমূঢ়, তবে প্রেয়সীর এমন প্রণয় অনুভব করে সে চিল্লি দুয়ার উদ্দেশ্যে বলল, আজ রাতে কিছুতেই ছাড় পাবে না চন্দ্র। রাতের জন্য প্রস্তুতি নাও। তোমার শরীর খারাপের বাহানা আজ মকুব করা যাবে না, একদমই না। সকলে তৈরি। জিয়ার বিয়ের অনুষ্ঠানের জন্য সকলে ব্যস্ত। দুয়া চারিদিকের অবস্থা লক্ষ্য করে নিজের রুমে এলো। সকলে এখন চকচকে কাপড়, ভারী গয়না, সাজসজ্জায় সজ্জিত, কেবল দুয়া ব্যতীত। মেয়েটাকে যাওয়ার নির্দেশনা ইয়াদ দেয়নি। জিয়ার বাগদান হলুদেও দুয়া অনুপস্থিত ছিল, কেবল ইয়াদের কারণেই। ছেলেটার মাথায় কি খেলা চলছিল সেটা কেবল আল্লাহই জানে। জিয়ার বাগদান অনুষ্ঠানে দুয়া অহেল সমেত থাকলেও হলুদের আগের দিন ইয়াদ জেনিকে আনিয়েছে গ্রাম হতে। ইয়াদের প্রবীণ কিছু আত্মীয়, দুয়া, জেনি ব্যতীত সকলেই অনুষ্ঠানে যাচ্ছে। ইয়াদের দেখা সাক্ষাৎ নেই। দুয়া মুখ গোমড়া করে বসে রইল কামরায়। ইয়াদ আসলো আরও কিছু সময় বাদে। লোকটা আজ কালো রঙের স্যুট পরেছে। চুলের আস্তরণে জেল মেখে পরিপাটি করলো চুল। হাতে ঘড়ি লাগিয়ে গায়ে পারফিউম মেখে দুয়ার নিকট এলো সে। মন খারাপ? আপনি যান, আমার মন খারাপে আপনার কি কাজ? দুয়ার সব কিছু বিষাক্ত লাগছে যেন। এত মানুষের ভিড়ে অসুস্থ হবে তোমার?
ইয়াদ দোয়ার মাথায় হাত বোলাতে নিলে দোয়া বিরক্ত দেখালো। ধুর, জানতো কত মেয়েকে আপনার ঢং দেখাবেন আজ, আল্লাহ জানেন। আমার বাচ্চা আর আমি একাই থাকি। অভিমানী চেহারায় মেয়েটার নাক লাল, চোয়ালে বিন্দু বিন্দু লাল দানা হয়েছে তার। ডাক্তারও দেখিয়েছিল এর কারণে। ডাক্তার বলেছে প্রেগনেন্সিতে এসব স্বাভাবিক। ছেলেটার বুক শীতল হয়। হাত স্পর্শ করলো প্রেয়সীর উদরে, যেথায় তাদের অংশ অবস্থানরত। দোয়া তার হাত ঠেলে তবে সরাতে অক্ষম। আমি দূরত্বে চলে আসবো, মন খারাপ করে না। একদম না, আবুর বিদায় শেষে আসবেন, আপনি যান, আমি মন খারাপ করিনি। ছেলেটা হঠাৎই মেয়েটার অধরে অধর ছুঁয়ে দিল। চোখ খিচে বন্ধ করলো দোয়া। অসময়ে আক্রমণ করবে ছেলেটা একদমই বুঝেনি সে। মেয়েটার চলে আঙুল স্পর্শ করে ইয়াদ শুধালো, আমাদের প্রোগ্রাম দ্রুতই হবে, তখন অনেক ধকল যাবে তোমার উপর, কিন্তু তুমি কেবল প্রয়োজনীয় আত্মীয়র সাথে স্টেজে থাকবে। এরপর তোমার জন্য বিশেষ ব্যবস্থা করা থাকবে। দোয়া শুনল কেবল। আচমকা হামলার কারণে মেয়েটা এখনো নিজেকে সামলিয়ে উঠতে পারেনি। ইয়াদ এবং দোয়ার পরিণয়ে ছোট্ট অনুষ্ঠান বাড়িতে হলো। উদ্দেশ্য স্মৃতি হিসাবে ছবির। তবে রিসেপশনের তারিখ নির্ধারণ করা হলো। নানান সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে তা। এখন শুধু সেই দিনের অপেক্ষা সকলে। বিখ্যাত ক্রিকেটারের রিসেপশনে অনুষ্ঠানে আমন্ত্রিত দেশ বিদেশের অনেকেই। ইয়াদ পার্সোনালি দাওয়াত করেছে তাদের। অন্যদের মতো এই অনুষ্ঠানের তারিখের অপেক্ষায় ছিল ইসফাক। ইয়াদ দোয়া হতে এই তারিখ খোলসার সবচেয়ে বেশি আনন্দিত সে। ক্যালেন্ডারে দাগ কেটে ছেলেটা মলিন হাসল। সুখের দিনে প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত কষ্টদায়ক হবে দুয়া, তবে কিছুই করার নেই। আমি যেমন দহনে জ্বলেছি তেমন তুমিও জ্বলো। অল্প দহনে কিচ্ছু হয় না, মনের দহনের কাছে শরীরের দহনের যন্ত্রণা কিছুই না। ইয়াদ, পেটে ব্যথা করছে অনেক। দোয়ার ক্ষীণ কণ্ঠ, ঠোঁট চেপে মেয়েটা ফুপিয়ে কাঁদছে। ইয়াদ গভীর ঘুমে থাকবে নাই বা কেন? ঘড়ির কাঁটা এখন 3:30 ঘরে। এই সময়কালে ঘুম ইহকালের সবচেয়ে প্রিয় জিনিসের মাঝে অন্যতম। যার দরুন দোয়ার এমন মিনমিনের সুর ইয়াদের কর্ণগহ্বরে প্রবেশ করতে বেগ পাচ্ছে। তবে মেয়েটার মধ্যকার শান্তি নেই। ব্যথায় অতিষ্ঠ সে। পর 2 দিন হলুদ এবং বিয়ের ছোটখাটো অনুষ্ঠানে মেয়েটার যত খাটনি। রাতের দিকে খারাপ লাগলেও ইয়াদের ক্লান্ত শরীরের কথা ভেবে কিচ্ছুটি বলেনি সে। রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ল মেয়েটার ব্যথা। এইসব ব্যথা লুকাতে নেই, তা এই মেয়েকে কে বোঝাবে? নিজের দোষে নিজেই এখন ব্যথায় জর্জরিত। দোয়া শঙ্কিত, তার মনে ভয় হয়। এই অবস্থায় হঠাৎ এমন পেটে ব্যথা অশুভের লক্ষণ। ভয়ে দোয়ার ভিতরকার সত্তা কুকড়ে ওঠে। এক হাতে পেট চেপে মেয়েটা অন্য হাতে ইয়াদকে ধাক্কায়। ইয়াদ হালকা নড়ল। পরপর 2 বার কেশে দোয়া এইবার নিজের কণ্ঠস্বর তীব্র করল। ইয়াদ, ব্যথা করেছে তো? মস্তিষ্ক অচল ইয়াদের। কাঁচা ঘুম ভাঙতেই দোয়ার এমন উক্তি শুনে তপ্তা খেল ছেলেটা। ঝাপসা আঁখিতে কয়েকবার হাত কৌচলিয়ে দেখে দোয়া তার পাশে কান্নারত। এইবার তার মস্তিষ্কে কার্যক্রম দ্রুত কাজ করার জন্য একেবারে প্রস্তুত। ধর পড়িয়ে উঠল ছেলেটা, কাছে টানলো তার প্রেয়সীকে। কি হলো দোয়া? ব্যথা, অনেক ব্যথা। তার হাতের ইশারা ইয়াদ বুঝলো দোয়ার পেটে ব্যথা। সূক্ষ্ম ঘামের দেখা মিলল কপালের কিনারায়। অথচ প্রকৃতির ঠান্ডার কারণে হিম হয়ে আছে কক্ষটি। দোয়ার গায়ের উপর হতে কম্বল সরালো। আলগোছে তাকে নিজের কোলে বসালো ইয়াদ। দৃষ্টি তার পরিষ্কার বেডশিটে। দোয়ার কাপড়ও শুষ্ক, বুক যেন হালকা হলো তার। অবস্থা বুঝতে পারে দোয়াকে শান্ত হওয়ার নির্দেশনায় সে বলল, সব ঠিক আছে, ব্লাড নেই চন্দ্র। ব্লাড থাকলে চিন্তার বিষয় ছিল, কিন্তু হঠাৎ ব্যথা কেন উঠলো? দোয়া এখনো হিঁচকি তুলে অশ্রু বিসর্জন করছে। মনের ভয় এতটাই কাবু ছিল সে ভাবলো আজ তার জীবনে কালো আধার নামবে। হঠাৎই তার মনে এলো ক্লান্ত থাকার দরুন রাতের খাবার খেয়ে ইয়াদের পূর্বে ঘুমিয়ে পড়েছিল সে, অর্থাৎ তার রাতের ওষুধ মিস। ইয়াদ এই মুহূর্তে এহেন কথা শুনলে অগ্নিমূর্তি লাভ করবে, তাও বলতে হবেই। এমন পেটে ব্যথা নিয়ে কিছুতেই দোয়া মেঝেতে পা রাখবে না। সন্তর্পণে সে ইয়াদের গলা জড়িয়ে ধরে ফিচেল কণ্ঠে বলল, ওষুধ খাইনি। রাতের ঘুম থেকে তোমাকে আমি জাগাইনি। ভেবেছি বাচ্চার কথা ভেবে কখনো মিস দেবে না তুমি ঔষধ, কিন্তু তোমার কিছুই খেয়াল থাকে না। ইয়াদের রাগী কণ্ঠ। দোয়া নিজের হাতের বাঁধন আরো দৃঢ় করলো। ক্লান্ত ছিলাম, মনেই ছিল না, ঘুম পাচ্ছিল অনেক, ব্যথা করছে। ইয়াদ আর কথা বাড়ালো না আর।
প্রচুর রাগতে গিয়েও মেয়েটার কথা বিবেচনায় সেই রাগের অস্তিত্বকে বিদায় জানালো। দোয়াকে বেডে বসিয়ে কাবাট হতে দোয়ার ওষুধের বক্স উদ্ধার করে নির্দিষ্ট ওষুধ খাওয়ালো সে মেয়েটাকে। দোয়া পা লম্বা করে বসলো। ইতিমধ্যে তার পায়ের ব্যথাটাও বেড়েছে। 2 দিনে তার হাঁটা চলার পরিমাণটাও অত্যন্ত ছিল, অথচ ইয়াদ এই সবের কিছুই জানে না। ছেলেটা বড্ড ব্যস্ত ছিল সকল আয়োজনে। তবে নিজের এমন বেখেয়াল ভাবনায় নিজেই জর্জরিত হচ্ছে দোয়া। ইয়াদ তার পাশে বসতেই মেয়েটার পা বড়তে নিলেও পারল না। টান অনুভব করছে পায়ে। কি মহা মুশকিলে পড়লো সে। তার অবস্থা যাচাই করে ইয়াদ পুনরায় দোয়াকে শুধালো। পায়ে কি হলো? দোয়া ভীত, আশঙ্কাজনক অবস্থায় তার গলায় সকল শব্দ কেমন গুলিয়ে যাচ্ছে। কিছু না তো। দোয়া বলল অতি মোলায়েম সুরে। জবরদস্তি পা বড়তে নিলে ব্যথার দরুন তার ভিতরকার অস্পষ্ট স্বর বেরিয়ে আসে। আহ মা। ইয়াদ চুপচাপ বসে মেয়েটার কাণ্ড পর্যবেক্ষণ করছে। তার ব্যথায়িত শব্দ কর্ণপথ হতেই ইয়াদ দোয়ার পায়ে হাত রাখলো। শুয়ে পড়ো সোজা হয়ে, আমি পা মালিশ করছি। এই না, আমি ঠিক আছি, পায়ে হাত দিবেন না। মেয়েটা বলল ইয়াদ তার পায়ে হাত রাখুক, এটা সে হজম করতে পারছে না যেন। শুয়ে পড়ো চন্দ্র। তোমার সত্তার নিচের অস্তিত্বের বিলীনের সময় পা কি বাদ যায়? তাহলে এখন কেন পা ছুঁতে বারণ করছো? তুমি পুরোটাই আমার, তাই চুপচাপ শুয়ে পড়ো। ছেলেটার এহেন বাক্যে মেয়েটার লাজের আগমন হলো। চুপটি করে শুয়ে পড়লো সে ইয়াদের বালিশে। কিছুতেই আজ মেয়েটার নিজের বালিশে শোবে না। প্রায় মেয়েটা ইয়াদের বালিশে এসে ঘুমায়, তাই আজ মেয়েটা বালিশের ওদল বদল করলো কেবল। ইয়াদ পা মালিশ করে দেওয়া অবস্থায় দোয়ার পানে দৃষ্টি জ্ঞাপন করেন। মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল প্রেমিক পুরুষের সুন্দর অবয়বে। শীতকালেও লোকটার উদম শরীরে ঘুমাতে হয়? লোকটার কি শীত লাগে না? নীল আভার হালকা আলোতে কি অমায়িক লাগছে লোকটাকে। লোকটার হাত দোয়ার পায়ে সীমাবদ্ধ হলেও লোকটার দৃষ্টি দোয়াতেই আবদ্ধ। হালকা মালিশ পায়ে ব্যথায় অনেকাংশে কমেছে। দোয়া কম্বলের আস্তরণ হতে 2 হাত বের করে কাছে আসার ইশারা করলো ইয়াদকে। এদিকে আসুন। দোয়ার পায়ে অধর ছুঁয়ে ইয়াদ প্রশ্ন করলো, পা ব্যথা কমেছে? হুম, আসুন না। ইয়াদ হাসলো। মেয়েটার অসচেতনার কারণে বড্ড বকতে ইচ্ছা করছে তার, কিন্তু দোয়ার সহজ সরল অপূর্ব মুখশ্রীর পানে চেয়ে তার হলো কই? প্রেমিক পুরুষটা যে তার প্রেয়সীতে ঘায়েল। ইয়াদ নিজেকে দোয়ার বাহু ধরে সঁপে দিল। অর্ধেক বেশি তনু তার বিছানায়, কেবল তার মাথা স্পর্শ করলো মেয়েটার বক্ষদেশে। দোয়া সন্তর্পণে হাত বুলিয়ে দিচ্ছে মানবটার চুলের খাঁচে খাঁচে। ইয়াদের অধর স্পর্শ করলো দোয়ার চিবুকে। মেয়েটা হাসলো আর ফিসফিসিয়ে বলে, ঘুমিয়ে পড়ুন। ঘুমাও তুমি। ইয়াদ মেয়েটার উদরের উপর হাত পিছিয়ে রাখলো। দুজনের ক্লান্ত আঁখি জোড়া মিনিট খানিকের মাঝেই বুঝলো তন্দ্রাশায়িত অবস্থায় মেয়েটা ব্যথা কোথায় যেন গায়েব ছিল। তবে ঘুম হতে জাগতেই পুনরায় সেই ব্যথা আবারও স্বাগতম জানাচ্ছে। দোয়া কক্ষে একা, ইয়াদ নেই। কোনোভাবে বাথরুমে কাজ সমাপ্ত করে বিছানায় এসে বসলো। এমন শীতের দিনে মেয়েটা ঘামে চুপচাপ। তার নিকট ব্যথা দুর্বিশ্ব মনে হচ্ছে। রুমেও কেউ আসছে না। সকলে আজ রিসেপশনের কাজে ব্যস্ত নিশ্চিত। দোয়ার অস্বস্তির পরিমাণ বাড়ছে। শক্তি জুগিয়ে ফোন লাগালো ইয়াদকে, তবে সে ফোন তুলছে না। দোয়ার মনে ভয়টা আরো জেগে বসলো। আরো 2-3 বার ইয়াদের নাম্বারে ডায়াল করলেও ফলাফলের উন্নতি হয়নি। বুদ্ধি খাটিয়ে এসে জিয়াকে ফোন করলো। দ্রুতই ফোনটা রিসিভ করে জিয়া। অতঃপর দোয়া নিজের সমস্যার কথা জানালে জিয়ার 7-5 না ভেবে বিনা ইয়াদের পরামর্শে ডাক্তারকে বাড়িতে আসার অনুরোধ করে ফোনের মাধ্যমেই জিয়া, আহিলি, রামিসা এবং ডালিয়া দ্রুতই আসে রুমে। ডালিয়া দোয়ার নিকটে বসতেই দোয়ার মাথায় হাত রেখে বলল, কখন থেকে ব্যথা? দোয়ার গালে অশ্রুর মাখামাখি। কাল রাত থেকে আমি, কিন্তু ওষুধ নেওয়ার পর ঠিক ছিলাম, এখন আবারও ব্যথা করছে। কান্না করো না দোয়া, ডাক্তার আসছে। জিয়া দোয়ার নিকট আসলো। উনি কোথায় আপু? ফোন দিচ্ছিলাম, তবে ধরলেন না। ইয়াদ বাহিরে ড্রাইভিংয়ে আছে হয়তো, তাই মোবাইল ধরেনি। জিয়া পুনরায় বলল। দোয়া পীড়ায় রীতিমতো ছটফট করছে। ডাক্তার আসার পর পর রুমের আত্মীয়ের জটলা পাকলেও ডালিয়া সকলকে নিয়ে নিচে নামে। পরিস্থিতি সামাল দেওয়ার এখন বড্ড জরুরি। ডাক্তার চেক আপ করলো দোয়ার। ডাক্তার সমেত কক্ষে জিয়া উপস্থিত।
দুয়াকে ইঞ্জেকশন দিলে মেয়েটা আবারও ঘুমের দেশে পাড়ি জমায়। ডাক্তার বেশ বিরক্ত নিয়ে জিয়াকে বলল, জিয়া শুনল কেবল। আসলেই গত দুদিনে মেয়েটার উপর বড্ড খাটুনি হয়েছে। টানা 2 ঘন্টা বসিয়ে রেখে মেয়েটাকে মেহেন্দি দিতেও হয়েছিল। জিয়া সকল দোষ মাথা পেতে নিল আলগোছে। বাইর হতে ইয়াদ ফিরল, কানে তার মোবাইল ঠেকানো। দুয়ার কল দেখে কল ব্যাক করেনি সে, বাড়ির কাছেই ছিল ছেলেটা। ভেবেছে সরাসরি এসেই কথা বলবে। আপাতত ইয়াদ ব্যস্ত ক্রিকেট দলের কর্তৃপক্ষের সহিত। চারিদিকের মানুষ কিছু বলতে চেয়েও পারল না, কারণ ইয়াদ নির্বিকার। ডানে বামে না তাকিয়ে সরাসরি হাঁটছে। দরজা নব ঘোরাতে ইয়াদ বুঝলো দরজার লক ভিতর থেকে। ইয়াদ হাঁক ছাড়লো দুয়ার নাম ধরে। মিনিট 2 পরেই দরজা খুলল জিয়া। তাকে দেখেই মসৃণ ভূদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ল ইয়াদের। তুমি এখানে? দুয়া অসুস্থ, ডাক্তার এসেছে। হকচকিয়ে উঠল ইয়াদ। ভেতরটা কেমন ফাঁকা হলো মুহূর্তেই। এই তো সকালে মেয়েটা আয়েশ করে তার বাহুডোরে নিদ্রায় বেঘর ছিল। তাহলে কয়েক ঘন্টার ব্যবধানে কি হলো এমন? মেয়েটা তাকে ফোনও করেছিল, অথচ ইয়াদ সেদিকটাই তেমন মাথা ঘামায়নি। বুক ভার হলো ছেলেটার। ভিতরে যেতে ডাক্তার তার নীতিবাক্য পুনরায় শুনিয়ে দিল ইয়াদকে। নিঃশুভ দর্শকের মতন ইয়াদ কেবল ডাক্তারের পরামর্শ শুনল, কিছু বলল না। ডাক্তার যেতে আহিরি ডালিয়ে রামিসার মা এসে দুয়াকে দেখে গেল পুনরায়। ইয়াদ ঠায় বসে আছে দুয়ার মাথার কিনারায়। জিয়া কক্ষ হতে বেরোতে নিলে ইয়াদ তাকে বলে উঠল, আপু, ও আজকে যাবে না প্রোগ্রামে। মা বাবাকে বুঝিয়ে বলো, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। জিয়ার পা থমকে। ইয়াদ, এত মানুষ আসবে, কি বলছো এগুলা? ও শিখ, রাতেও কান্নাকাটি করেছে ব্যথায়। আজকে ধকলটা আরো খারাপ, ভাব বাড়বে তার। ইয়াদের দৃষ্টি দুয়ার মুখ পানে। আমি দুয়ার জন্যই সব কিছুই সিম্পল থেকে আবারও ঠিকঠাক করছি। একেবারে না গেলে বড্ড বেমানান লাগবে। 1 ঘন্টার জন্যে হলেও তাকে সবার সামনে উপস্থিত হতেই হবে। হল আমাদের এখান থেকে একেবারে কাছে, তুমি এত ভেবো না। এখন থেকে সন্ধ্যা পর্যন্ত রেস্ট নিক দুয়া। জিয়ার প্রস্তাব ইয়াদের কাছে মন্দ বলে মনে হলো না। সে সাই জানালো বোনের বক্তব্য। দরজা ভিড়িয়ে জিয়া চলল নিচে। ইয়াদ নিরুত্তর। মেয়েটার জন্য তার ভিতরটা এলোমেলো। কি দরকার ছিল তার এত জলদি মেয়েটার জন্য এমন বড় দায়িত্ব এগিয়ে দেওয়ার? আফসোস হয় ইয়াদের। নিজেকে যদি একটু সামলিয়ে নিত সে, তাহলে আজ মেয়েটার এমন অসুস্থতায় ভুগত না। দুয়ার মাথায় হাত বুলিয়ে ইয়াদ সেতে অধর ছুঁয়ে ফিচেল কণ্ঠে বলে, সরি চন্দ্র। দুয়া বেখবর। তবে সত্যিকারের যদি সে জেগে থাকতো, তাহলে ইয়াদের এমন সরি শুনে মেয়েটা নিশ্চিত কেঁদে কুটে ইয়াদের বুক ভাসাতো। ইদ্রিস জমিদারের গাড়ির পিছু এক বিরাট ট্রাক। উনি গ্রামেই ছিলেন এতদিন। মেয়ের ঘরোয়া অনুষ্ঠানে আসতে পারেনি কাজের চাপে। গ্রামের মানুষ তার উপর বেজায় নির্ভরশীল। গাড়িতে উঠেছেন অবধি ইদ্রিস খেয়ালে আছেন সেই ট্রাকের। সেটা ডানেও যায় না, বামেও যায় না, একেবারে তার গাড়ির পিছু পিছু। ঢাকার নিকটবর্তী আসলেই ইদ্রিস জমিদার কাউকে ফোন লাগায়। ট্রাক ড্রাইভার হয়তো জানেন না, ইদ্রিস জমিদার কানেকশন দুর্দান্ত শক্তিশালী। রাস্তায় গাড়ির প্রভাব থাকায় ট্রাকটি তার নির্দিষ্ট কাজে সক্ষম হতে সময় নিচ্ছে বেশ। কিছুতেই কন্টাক্ট অনুযায়ী ইদ্রিসের প্রাণ বিনাশ করতে সফল হচ্ছে না। ঢাকায় পরিচিত পুলিশ বাক্সের সামনে গাড়ি থামালো ইদ্রিস। পুলিশ ফোর্স পূর্ব হতেই প্রস্তুত ছিল অ্যাকশনের। ইদ্রিস ইশারা করতে সেই ট্রাকের চাকায় বন্দুক চালালে ট্রাক থামে। ড্রাইভার পালাতে গিয়ে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে। আমার মার কারণ? জমিদারের প্রশ্নে দমে যায় ড্রাইভার। মিথ্যা বলার কোনো সুযোগ না পেয়ে সে বলে ওঠে, জমিদার যার পরনায় অবাক। ইসফাক নামের কাউকে চিনে বলে তার স্মৃতিতে এলো না। ড্রাইভার হতে খুঁচিয়ে সব তথ্য বের করে ইসফাকের বিরুদ্ধে অ্যারেস্টনামা পাঠালো ইদ্রিস। এই ছেলের সাথে তার অনেক বোঝাপড়া বাকি আছে। সকলেই উপস্থিত কনভেনশন হলে। দুয়ার সাজসজ্জা, গয়না, লেহেঙ্গা সবকিছু অত্যন্ত সাবলীল। মেয়েটার জন্য এক বিন্দু অতিরিক্ত ভার সহ্য করতে না হয় এমনটাই সব ব্যবস্থা করেছে জিয়া। অনুষ্ঠানে 1 ঘন্টার জন্য এসেছে শুনে মন ক্ষুণ্ণ হয় দুয়ার। যেন অনুষ্ঠানে সে মুখ্য নয়। তবে তার এই দুঃখী মুখশ্রীর বদলে সকলে তার সুশ্রীর চেহারা বেশ উপভোগ করছে। ইয়াদের জন্য দুয়া যেন একেবারেই নিখুঁত। সকলের বাহবার তালে ভাসছে ইয়াদ এবং দুয়ার দম্পতি।
তারা স্টেজে উঠতেই নানান আত্মীয়, খেলোয়াড়, দেশি বিদেশি নামকরা মানুষ সকলেই তারা দিল তাদের সহিত ফটো তুলে এই দিনটা স্মরণীয় দিনের খাতায় নাম লেখাতে। দুয়ার অস্বস্তি হাওয়ায় মিলল। মেয়েটা এই অনুষ্ঠানে বেশ খুশি। এত এত নতুন মানুষের সাথে মিশে তার শরীর খারাপ কোথায় ছুটে পালালো। ইয়াদ তার হাত ধরে। এক মুহূর্তের জন্য মেয়েটা হাত ছাড়ল না প্রেমিক পুরুষ। অনুষ্ঠানের মধ্য পর্যায়ে এখনো ইদ্রিস জমিদারের দেখা না পেলে দুয়া দুশ্চিন্তায় ভোগে। বাবার জন্য তার হৃদয় ব্যাকুল। আব্বা কোথায়? একটা ফোন দিন না আব্বা, বাবাকে। দুয়ার অনুরোধ ইয়াদ পালন করলো। ইদ্রিস জমিদার তখনই হলের মুখ্য দ্বার দ্বারা প্রবেশ করলো অনুষ্ঠানে। সকলের কাছে আজকের ঘটনা চেপে গেলেন উনি। ইশফাক ছেলেটার কঠোর শাস্তির বন্দোবস্ত করেছেন উনি। ইদ্রিস সবচেয়ে বেশি কঠোর হলো তার প্রতি যখন সে জানলো তারই দুশ্মনের ছেলে এই ইশফাক। ইদ্রিস তার উপর হামলাকারী এবং দুশ্মনদের ছেড়ে দেওয়ার লোক নন। ইয়াদের রিসেপশনের পর 1 মাস ছুটি কাটিয়েছিল সে। এরপর তাকে ফিরতে হলো মাঠে। ইদ্রিস জমিদারের সহিত ইশফাকের ঘটনা শুনে ইয়াদ সকল সম্পর্ক শেষ করলো সেই পরিবারের সাথে। তাছাড়া ইশফাক এখনো জেলে। ইদ্রিস জমিদার বেশ কঠোর মানুষ। এইভাবে চলতে চলতে অতিক্রান্ত হলো 4 মাস। দুয়া সারাদিন ঘরে বসে কাটিয়ে দেয়। মারিয়া স্কুল থেকে ফিরলে অবশ্য সে দারুণ সময় উপভোগ করে। মাঝে মাঝে বাগানের দিকটায় সময় কাটায় শাশুড়ি আর ননদের সাথে। 5 মাসের ভারী শরীর নিয়ে রুমে হাঁটছে সে। ডাক্তারের নির্দেশ দুয়ার হাঁটাহাঁটি বড্ড দরকার। ইয়াদ তার রুম পরিবর্তন করেছে। তাদের দরকারি সবকিছু নিচে শিফট করা হলেও উপরের রুমে যাবতীয় সকল জিনিসের ছড়াছড়ি। এই তো গত মাসে ইয়াদ নিচে শিফট হলো তার বউকে নিয়ে। বর্তমানে ইয়াদ অস্ট্রেলিয়ার। আগামীকাল ফিরবে বলে জানিয়েছিল দোয়াকে। ইয়াদের এমন বিদেশ পাড়ি দেওয়া বর্তমানে অভ্যস্ত দুয়া। লোকটা যতদিন বাইরে বাইরে থাকে সে বিহীন, ততদিনের জমানা ভালোবাসা তার চেয়ে বেশি গুণে সুদে আসলে পূরণ করে ছাড়ে ইয়াদ। দুয়া সবে মাত্র বিছানায় বসলো, অমনি কক্ষে প্রবেশ করলো ডালিয়া এবং মারিয়া। দুয়া শুভ্র হাসলো। ভালোই হলো এসেছো তোমরা, আমি অনেক বিরক্ত বোধ করছিলাম। ভাগ্যের রুম থেকে বের হওয়া না হলে আমার ভাই ফিনিশ করতো সবাইকে। মারিয়া অভিনয় করলো গলার কাছাকাছি হাত নিয়ে। আম্মু ঠিকভাবে বসো, মাথা মালিশ করে দিই। ডালিয়া দুয়ার পিঠের পিছে বালিশ রাখলো। ঠিকভাবে বসলো মেয়েটা। ডালিয়া আঙুলের নৃত্যের সাহায্যে মেয়েটার ঘন চুলে বিলি কাটছে। আবেশে চোখ বন্ধ করে মেয়েটা আওড়ালো, আপনার ছেলেটা এমন কেন আম্মি? উনি আমাকে সামান্য রুম থেকেও বেরোতে দেন না। তার উপর এখানে লোকেরা সব উনান তলে। এইভাবে কি রুমে থাকা যায়? এত বিশাল রুম তোমার কাছে ছোট মনে হচ্ছে? ভুলে গিয়েছো গত মাসে ইয়াদ থাকা অবস্থায় ডাইনিংয়ের ফ্লোরে পড়ন্ত পানিতে পা পিছলে যাচ্ছিল তোমার। সেদিন আমার ছেলেটা তোমাকে ধরেছিল বলে, না এলে কি যে হতো। গা শিউরে ওঠে কক্ষে অবস্থানরত 3 জনের। সবচেয়ে বেশি হতাশ হয় দুয়া। সত্যি তো, সেবার ইয়াদ না ধরলে তাকে এই বাচ্চাটার সময়কাল এতদিন বাড়তো না। এরপর থেকে ইয়াদ দুয়ার প্রতি সকল কঠোর সচেতনতা জারি করেছে। আম্মি, আপনার ছেলে কবে আসবে? দুয়ার মন হতাশ। এই তো কালকেই চলে আসবে, কাঁদতে বসো না আবার। দুয়া মাথা দোলালো। তবে তার আঁখি টইটম্বুর। দুজনের আড়ালে শাড়ির আঁচলে নেত্র যুগল পুছলো মেয়েটা। ভাবি, তোমার এইচএসসি শুরু হবে সামনে, প্রিপারেশন নিচ্ছ? মারিয়া মোবাইলের দৃষ্টি জ্ঞাপন করে প্রশ্ন করলো। দুয়া আটকে উঠল হঠাৎ। তার প্রিয় পড়ালেখা এখন তার নিকট বড্ড অপ্রিয়। ইয়াদ তার বই খাতার বন্দোবস্ত করেছিল অনেক পূর্বেই। তবে মেয়েটা অস্থির, সে পড়বে নাতেই অটল। দুয়া জিদ করলো। ডালিয়া হাসলো দুয়ার বাক্যে। ঠিক আছে, পড়া লাগবে না আর। দুয়া নিজের প্রাণ ফিরে পেল তার বাক্যে। ডালিয়ার সত্তা নিজের ভারী শরীর এলিয়ে দিল মেয়েটা। প্রচণ্ড স্বস্তি এই মা নামক জিনিসটাই। হোক না সে শাশুড়ি, তাও তো মা। যথারীতি দিনে ইয়াদ দেশে ফিরল। সকলের কলরূপে প্রেয়সীকে না দেখে তার মুখশ্রী প্রশ্নবিদ্ধ। সকলে সোফায় বসে। ইয়াদের লাগেজ খোঁজে মারিয়া তার গিফটের খোঁজে। একটা নির্দিষ্ট লাগেজ ইয়াদ পরিবারের গিফটের জন্য আলাদা রাখে। সেটা নিয়েই মারিয়া ব্যস্ত। দোয়া কি ঘুম? ইয়াদ তার মাকে প্রশ্ন করলো, হ্যাঁ আব্বা, তুমি আসলে এত রাত্রে? সে ভেবেছিল 10টার দিকে চলে আসবে। ডালিয়া হাসলো। রাস্তায় জ্যাম ছিল প্রচুর। ইয়াদ জবাব দিল হাত ঘড়িতে তাকিয়ে।
গিফটের লাগেজ পাতে ইয়াদের বাকি 2 লাগেজ টেনে নিয়ে যেতেই মারিয়া তাকে প্রশ্ন করলো, ভাইয়া ভাবির জন্য কিচ্ছু আনোনি? আমার লাগেজে আছে। ইয়াদের সোজা জবাব। আব্বা খাবার এখন দিব? ডালিয়ার চিন্তিত প্রশ্ন। দোয়া উঠলে দেব, তোমরা শুয়ে পড়ো, রাত গভীর হচ্ছে। ইয়াদের নির্দেশনায় যে যার স্থানে ছুটল। মারিয়া গিফটের লাগেজ নিচ থেকে আলাদা করলো না। সে নিজের সব কিছু বুঝে নিয়ে পরবর্তীতে হস্তান্তর করবে এই লাগেজে। কক্ষে প্রবেশ করতে সাদা আলোতে সর্বপ্রথম নজরে এলো বিছানায় শায়িত মেয়েটাকে। এক পাশ হয়ে শুয়ে সে, গায়ে মোটা কম্বল, রুমের তাপমাত্রা হিম। মেয়েটাকে বিরক্ত করলো না সে। সর্বপ্রথম গোসল সারল ছেলেটা। গলায় তাওয়াল ঝুলিয়ে মেয়েটার পাশে আল গোছে বসলো। দুয়ার মুখ পর্যন্ত ঢেকে এখন। ইয়াদ কম্বল সরাতে ঝংকার দিল তার তনু। মেয়েটা তার টি শার্ট পরে, বক্ষদেশের অর্ধেকাংশ দৃশ্যমান। ঘোর দৃষ্টিতে ইয়াদ সেথায় অধর ছোয়ালো। মেয়েটা নড়তেই পরপর অধরে অধর মেলালো সে। দুয়া জাগ্রত হলো প্রিয়তমের পর্শে। ঘুম ঘুম দৃষ্টিতে ইয়াদের বাহু ধরে আবদ্ধ মেয়েটা। প্রিয়তমের গালে হাত ছোয়ালো পরম আদরে। কখন এসেছেন? অনেকক্ষণ। ইয়াদের হাতের এলোমেলো স্পর্শে শ্বাস ভারী হয় মেয়েটার। খেয়েছেন? না, খেতে দাও। ইয়াদ হাসলো। ফাজলামি না, রাতের খাবার। দোয়া নিজেকে ইয়াদ হতে ছাড়লো। হেড সাইডে রাখা ওড়না নিয়ে আবৃত করলো নিজেকে। ইয়াদ দোয়ার পিছু পিছু হাঁটছে। ইয়াদ এবং দোয়া টেবিলে খাবার সজ্জিত অবস্থায় দেখলো। ডালিয়ার কাজ নিশ্চয়ই। হট বাটিতে খাবার সংরক্ষিত। অতঃপর ইয়াদ সমেত দুয়ার আর এক দফা খাবার পর্ব চুকল। দুয়া ইয়াদের পূর্বেই শেষ করলো খাবার। ইয়াদ খাওয়া অবস্থায় একে একে সবটা গোছালো মেয়েটা। দোয়া হেঁটে বড় জানলার কাছে পৌঁছালো। বাহিরে বৃষ্টির আগমন, অথচ সে বোঝেনি। পিছন হতে ইয়াদ তাকে আলিঙ্গন করলে দোয়া জানালায় হাত রাখি। বৃষ্টি হচ্ছে, ফোয়ারার দিকটায় নিয়ে যাবেন? এখন? ইয়াদের তীক্ষ্ণ প্রশ্ন। পিছনের দিক দিয়ে চাই, ছাউনি আছে তো। আচ্ছা, আসো। ইয়াদ দোয়ার হাত চেপে বাড়ির পিছনের দিকটায় যাচ্ছে তারা। পিছনের দরজা হতে ফোড়া পর্যন্ত লম্বা ছাউনি দেওয়া। এর দুপাশে আবার ছোট্ট ছোট্ট গাছপালার অবস্থান। ইয়াদ দোয়াকে আগলিয়ে হাঁটছে। বৃষ্টির ফোঁটা তাদের তনু স্পর্শ করতে অক্ষম। সরাসরি বৃষ্টি নিত্য উপভোগ করছে দোয়া। আর তার এমন হাস্যোজ্জ্বল চেহারা উপভোগ করছে তারই প্রেমিক পুরুষ। প্রেয়সীর উঁচু পেটে হাত রাখলো ইয়াদ। মেয়েটা তার নিকটে সঁপল নিজেকে। মিস করেছি দুজনকে অনেক বেশি। ইয়াদ ফিসফিসিয়ে বলল, মিস না চাই, ফোনেও পাওয়া যেত না আপনাকে। আমি সেখানে বসে নেই চন্দ্র, তাও রোজ খবর নিতাম তোমার। জানো, দূর থেকে তোমার কান্না আমাকে বড্ড পোড়ায়। এভাবে আর কেঁদো না। কান্না পেলে মানুষ হাসে? ইয়াদ হাসলো শব্দ করে। মেয়েটা এখন তার কথার পিঠে ভালো জবাব দিতে শিখেছে। পড়ালেখা বাদ দিলে কেন? আমি আমাকে বলেছে সবটা। ইয়াদ ফের প্রশ্ন করলো। আই অ্যাম ওয়েল এডুকেটেড। দোয়া ভেঙচি কাটলো। বুঝেছি চন্দ্র, যেমন তুমি চাও। আমার বাচ্চাটা কি বেশি জ্বালাচ্ছে তোমায়? ইয়াদ মেয়েটার কানে হাত ছোয়ালো। আপনার চেয়ে কম জ্বালাই জনাব খেলোয়াড়। দৃষ্টি মেলল দুজনার। তৃষ্ণাত্ম মনে প্রেমের জাগান। মেয়েটার নেশে আবদ্ধ হলো ইয়াদ। ছাউনির পিয়ালার সাথে মেয়েটাকে ঠেকে দাঁড় করালো। গালজোড়া লাল আভাস সিক্ত দোয়ার। হাতে দৃশ্যমান ডোরাকাটা দাগে আঙুল বুলালো ইয়াদ। টিট দোয়ার অধর। গলার নিচ বরাবর অধর চেপে ফিচেল কণ্ঠে ইয়াদ আওড়ালো, লেট মি লাভ ইউ চন্দ্র। স্ত্রীর ডেলিভারির সময় অবধি সকল কাজকর্ম হতে ছুটি নিয়েছে ইয়াদ। অর্ধাঙ্গিনী এমন করুণ সময়ে সে সর্বদা উপস্থিত থাকবে এমনটাই ভেবে রেখেছে ছেলেটা। গত 1 মাস যাবৎ ঘরেই ছিল। তবে রুটিন মাফিক নির্দিষ্ট সময়ে মাঠে প্র্যাকটিসের জন্য চলে যায় সে। সবকিছুর জন্য নিজেকে বিসর্জন দিলেও ছেলেটা ক্রিকেটেই সীমাবদ্ধ। দৈনিক অল্প প্র্যাকটিস ইয়াদের বাধ্যতামূলক। তাই প্রেয়সী ঘুমন্ত অবস্থায় সে স্টেডিয়ামে প্র্যাকটিস করে। মেয়েটা তন্দ্রামুক্ত হওয়ার পূর্বেই ফিরে আসে। গত 1 মাস দুয়ার সবটাই খেয়াল রেখেছে ইয়াদ। বাস্তবতার ভিত্তিতে দুয়া গর্ভধারণকালীন সময়ে মেয়েটা যতটা না অসুস্থ ছিল, 8ম মাস হতে 9ম মাসে ততটা সুস্থ মেয়েটা। যদিও 9ম মাসে সবচেয়ে কষ্ট হয়, তাও দুয়ার ধারণা অতীতের মাসগুলো তার কষ্টের পরিমাণ বেশি ছিল।
ইয়াদ মেয়েটার সকল কিছু ডাক্তারের দেওয়া রুটিনের সাথে খাপে খাপ মিলিয়ে রুটিন পালন করতে সাহায্য করছে। এরই কারণে দুয়ার এমন সুস্থতা। দুয়ার উন্নতি দেখে ডাক্তার বলেই দিলেন দুয়ার ডেলিভারি প্রসেস প্রকৃতির নিয়মে সম্ভব, সি সেকশনের কোনো দরকার নেই। এই খবর সকলের মন খুশি করতেই যথেষ্ট। অন্যান্য দিন ইয়াদ স্টেডিয়ামে যাওয়ার সময় মেয়েটা গভীর নিদ্রায় ডুবে থাকে, তবে আজ এর ব্যতিক্রম। ইয়াদের আসার পূর্বেই দুয়া আজ জেগে। মেয়েটা কাবার্ড হতে একে একে ইয়াদের জিনিসপত্র বের করছে। ঠিক কতদিন পর সে এমন দায়িত্ব পালনে নেমেছে জানা নেই তার। জানবেই বা কিভাবে? ইতিহাসের পাতায় সবচেয়ে বিশাল ঘুমকাতরের নামে দুয়ার নামটাই যেন মানানসই। তার উপর ওষুধের ডোজ তো থাকেই। মেয়েটা একেবারে দুনিয়াদারির খবর রাখে না। তবে আজ তার দৈনন্দিন কাজের বিপত্তি ঘটল। ইয়াদ ওয়াশরুমে যেতেই মেয়েটা এরপর সজাগ হলো নিদ্রা হতে। ইয়াদের জন্য নিজ পছন্দের কাপড় নির্বাচন করে বিছানার উপর রাখলো সেগুলো। কালো রঙের জিন্স এবং শুভ্র শার্টখানা পুনরায় পরখ করলো মেয়েটা। ড্রেসিং টেবিলের সামনে পাটাতন খুলে লোকটার ঘড়ি কালেকশন হতে মেয়েটা কালো রঙের সুন্দর চকচকে ঘড়ি পছন্দ করে শার্টের উপর রাখলো নির্বিঘ্নে। বাথরুম হতে পানির শব্দ ভেসে এলে দুয়া বুঝলো লোকটার বেরোতে এখনো ঢের দেরি। দুয়া ধীর হেঁটে বেলকনিতে দাঁড়ালো। বাগানে নতুন কাজ করা হয়েছে, ফলস্বরূপ পরিবেশটা সম্পূর্ণ চকচকে। দুয়া নিজের বাড়ন্ত পেটে হাত রাখলো। প্রকৃতি আজ বেশ ফুরফুরে, ঠান্ডা পবন বিদ্যমান। নিচতলা হতে কেবল বাগানের এই দিকটাই দৃশ্যায়িত। এর কিছু দূরেই যত গার্ডের ছড়াছড়ি। উপরতলা হতে দুয়ার নিচতলা সর্বপ্রিয়। মনের খোরাক মিটিয়ে বাগানের শুভ্রতা যে উপভোগ করতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের বিলাসের পাশাপাশি দুয়ার মনের অন্তরালে এক বিরাট পরিকল্পনা সাজাতে ব্যস্ত। আজ তার খেলোয়াড় সাহেবের জন্মদিন। গত রাতে বাড়ির সকলে ছোট্ট খাটো করে জন্মদিন পালন করলেও সেটাই সামিল ছিল না দুয়া। মেয়েটা সে সময় ঘুমে মুশকুল। হাই পাওয়ারের ওষুধের ডোজে বেখবর ছিল মেয়েটা। এতে তার আফসোস নেই, কারণ সে জানে খেলোয়াড় লোকটার জন্যই বাড়ির কেউ তাকে নিদ্রা হতে জাগায়নি। গতরাতে এহেন কাহিনী তার নিকট প্রকাশে পেত না হয়তো, যদি না তার গোয়েন্দা তাকে এইসব খবর মোবাইলে পাঠাতো। মারিয়া গতরাতে যত ভিডিও ছবি সবটাই দুয়ার মোবাইলে পাঠিয়েছে। সকালবেলা ইয়াদ তার নিকট হতে সরতেই হঠাৎ তন্দা ছোটে মেয়েটার। ইয়াদ রুমে অনুপস্থিত থাকায় শুয়ে মোবাইলে আসা বার্তার খোঁজ করলে মেয়েটা গতরাতে সব কাহিনী দেখে এবং বোঝে। এই ঘটনার জেদ ধরেই দুয়ার যত পরিকল্পনা। ইয়াদকে যে আজ চমকে দেবে বিরাট সারপ্রাইজ আয়োজন করছে মেয়েটা গুরু গম্ভীরে। ঠোঁটের কোণে তার অদ্ভুত হাসির দেখা মিলল। দুয়া, জি। ইয়াদের হাঁকে মেয়েটা ব্যালকনি হতে বেরোলো। ঘুম থেকে উঠেছ কবে? কিছুক্ষণ হলো। দুয়ার ললাটে ছেলেটা অধর ছোঁয়ালো সরাসরি। রেডি হন, আমি ফ্রেশ হয়ে আসি। যাও। ইয়াদের দৃষ্টি তার প্রেয়সীতেই আবদ্ধ। মেয়েটা ঘুম জড়ানো আঁখি, স্বাস্থ্যবান তনু তাকে বড্ড আকৃষ্ট করছে। বাচ্চাটা পেটে আসার পর তার ছোট্ট দুয়া কেমন পরিপূর্ণ হলো। দুয়া ধীর সুস্থে হাঁটার দিকে নিষ্পলক চেয়ে রইল ছেলেটা। মনের ইচ্ছেটা আজ অপূর্ণ তার। মেয়েটা অসুস্থ। দুয়া বেরোলো দেখে ইয়াদ তার রাখা সেই প্যান্ট শার্ট গায়ে না জড়িয়ে তার চেয়ে ভালো শার্ট এবং প্যান্ট জড়িয়েছে। শুষ্ক ভ্রুজোড়া বক্র হয়। হ্যাঁ আসছি। প্রেস কনফারেন্স এত আর্লি রাখতে কে বলেছে তোমায়? স্টিল ব্রেকফাস্ট করিনি। অ্যান্ড আরেকজন আছে যাকে ঘুমের মাঝে না খাইয়ে আমি বেরোই না। ভাগ্য ভালো আছে, জেগেই আছে। অপর পাশ হতে কি বলল তা কর্ণগোচর হলো না দুয়ার। তবে পরপর ইয়াদের কণ্ঠ শ্রবণমান। 3টে ইভেন্ট জয়েন করবো, জাস্ট নো মোর ইভেন্ট। আর হ্যাঁ, পথচারী শিশুদের দায়িত্ব নাও তুমি, আমি পেমেন্ট করে দেবো। এটা সিক্রেট থাকবে। প্রেস আসলেও হ্যান্ডেল করবে। আমার আসতে খানিকটা দেরি হবে। ইয়াদ বাম হাতের ইশারায় দুয়াকে তার নিকটে আসার ইঙ্গিত দিল। মেয়েটা স্থির, নড়চড় নেই। ইয়াদের ফোনের কথা ধাঁচ না বুঝলেও তার পরিবর্তিত কাপড় নিয়ে দুয়ার যত মাথা ব্যথা। লোকটা কখনোই তার পছন্দের কাপড়কে নাকচ করেনি। তাহলে এখন কি এমন হলো? দুয়া দূর হতে দাঁড়িয়েই প্রশ্ন করলো। আমি রেখেছিলাম তো কাপড়, চোখে দেখেননি? আই উইল কল ইউ। ইউনুস, আপাতত ওদের সামলানোর ব্যবস্থা করো। নিজের বক্তব্য পেশ করে ইয়াদ পকেটে মোবাইল পড়ল। দুয়ার সম্মুখে দাঁড়াতেই মেয়েটা দুকদম পিছু হটল তীব্র ক্ষোভে। কোনো লাভ হলো না মেয়েটার। তন্মধ্যে ইয়াদের হাত তার কোমরে পেঁচিয়ে ধরল হুট করে। ডাকছিলাম তোমায়। আপনার পছন্দের কাপড় পরেননি কেন? দুয়ার মুখশ্রী অভিমানে রক্তিম। আজকের দিনে আমার অনেক কাজ। ইয়াদ হাসল।
প্রেয়সীর এমন খিটখিটে মেজাজ তার বাচ্চাটা আসার বাদেই হয়েছে। ইয়াদও জানে একবার তাদের সন্তান দুনিয়ায় এলে তার বউ পুনরায় সেই ভীতু দুয়ায় পরিণত হবে। এদের কোনো চিন্তা নেই এসব নিয়ে, সে তার দোয়ার সকল রূপেই মত্ত। কি কাজ, আজ কোথাও যাবেন? ইতিমধ্যে লোকটার বাহু খামচে ধরল রমণী। আজ তোমার খেলোয়াড়ের বার্থডে, অনেক কাজ চন্দ্র। প্রেস কনফারেন্সে এইভাবে সহজ সরল লোক নিয়ে যাওয়া যাবে না। ইয়াদের দৃষ্টি তার রাগে অর্ধাঙ্গিনী স্নিগ্ধ মুখখানায়। ও আচ্ছা, আগে বলবেন তো, খামোকা আমি রেগে গেলাম। যাই হোক, চলুন, আমার অনেক ক্ষুধা লেগেছে। দুয়া নিজ কোমর হতে ইয়াদের হাত সরাতে চাইলেও পারে না, ছেলেটার হাতের বাঁধন শক্ত। রেগেছ যখন ছোট করে রাগ ভাঙানো আমার দায়িত্ব। ইয়াদ হাসলো আলগোছে, অথবা তার অধর স্পর্শ করলো মেয়েটার মুখশ্রীতে। বাদ যায়নি প্রেয়সীর নিঃসত্ব স্থানও। ইয়াদ তার কাজে যেতেই দুয়া বাসর ঘরে গোল মিটিংয়ের আয়োজন করলো। নিজ বক্তব্য পেশ করেই শান্ত হলো সে। দুয়ার পরিকল্পনা সকলের পছন্দ। এর মাঝে সাজ্জাদ বলে উঠলেন, সব ঠিক আছে, তবে ইয়াত আসবে কবে? বললো তো রাত 8টার দিকে। ডালিয়া জবাব দিল, তোমার ছেলে এত সময় বৌমা থেকে দূরে থাকবে? পারবে সে? সাজ্জাদ শব্দ করে হাসলো, পরপর বসার ঘরে হাসির শব্দ। ইয়াদ বিগত 1 মাস দুয়ার সহিত যেমনটা পাগলামি করেছে তাই নিয়ে সকলের যত হাসি ঠাট্টা। আহা, এমন বলছো কেন বাবা? তোমার ছেলের অনেক কাজ আজ, যদিও মনে হয় 8-এর আগেই ফিরবে ইয়াদ। জিয়া তার বক্তব্য পেশ করলো। লাজুক দুয়া মাথা নুইয়ে মারিয়া তার হাতে হাত রাখতেই মাথা তুলে তাকালো মেয়েটা। মারিয়া হাসলো আর বলে, অ্যাটেনশন, আমার চাঁদ ভাবিকে কেউ আর লজ্জা দেবে না প্লিজ। চল আমরা প্ল্যানিং অনুযায়ী কাজে লেগে পড়ি। হাত মেলাও সকলে। মারিয়া নিজের হাত এগিয়ে দিলে একে একে সকলে মারিয়ার হাতের উপর হাত রাখলো আলগোছে। দুয়া মারিয়ার অন্য হাত ধরে রইল। ভারী শরীর নিয়ে সবার নেই ঝুঁকে হাত মেলানো তার পক্ষে অসম্ভব। ঘরোয়াভাবে ইয়াদের জন্মদিন পালনের লক্ষ্যে ঘরের ভেতরকার অংশ সাজানো হচ্ছে। জিয়া ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা করছে দ্রুত। তারাই মূলত ঘর সাজাতে ব্যস্ত, বাকিরা টুকটাক কাজকর্মে হাত বাড়াচ্ছে। অবশ্য কাজ বলতে তেমন কিছু নেই, অযথা আদিক্ষতা। দুয়া সোফায় বসে টুকুর টুকুর দৃষ্টিতে চারিদিকে চেয়ে। সবার মতো তারও ইচ্ছা করছে কাজের সাহায্যে হাত বাড়িয়ে দিতে, কিন্তু আকস্মিক পেটে ব্যথায় হার মারল মেয়েটা। নবম মাসে এসে কোনো অঘটন ঘটুক এটা স্বয়ং দুয়া এবং বাড়িতে উপস্থিত কেউ চায় না। অগত্য দুয়া চারিদিকে সুন্দর ডেকোরেশন দেখছে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা বেশ পটু। দুয়ার মতে তারা উড়ে উড়ে সকল কাজ মুহূর্তেই সাধন করছে। ব্যথা হালকা কমলে জিয়ার সাহায্যে দুয়া সোফা হতে উঠল। জিয়ার মুখে প্রশ্নের ছাপ। কই যাবে দুয়া ভাবি? কিচেনে নিয়ে যাবে? তোমার ভাইয়ের জন্য কেক বানাতে ইচ্ছে করছে। জিয়া দুয়ার পেটের স্ফীত অংশে হাত রাখলো। বাবুকে কষ্ট দিয়ে? ওখানে চেয়ার টেবিল আছে, বসে বসে কাজ করব। আহামরি কিছু নয়, মারিয়া সাহায্য করবে আমাকে। তোমার ভাইয়ের বাবুর কোনো ক্ষতি হতে আমি দেব না। দুয়া হাসলো, খুবই মিষ্টি হাসি মেয়েটার অধরে। জিয়া তার এহেন হাসিতে করল, যার দরুন জিয়া মেয়েটাকে হাঁটতে সাহায্য করে রান্নাঘরের অবস্থানরত চেয়ারে বসলো ধীরে। আমি মারিয়াকে ডেকে দিচ্ছি। শুক্রিয়া আপু। জিয়া নিজের আঙুল দুয়ার চিবুকে স্পর্শ করে বেরোলো সেই স্থান হতে। মারিয়া এলে দুয়া তাকে নানান নির্দেশনা দেওয়া শুরু করে। মারিয়া ভাবের কথার অক্ষরে অক্ষরে পালন করছে বিনা বাক্যে। অনেক সময় সে বড্ড মনোযোগ নিয়ে দেখছে তার ভাবি কিভাবে কেকের ব্যাটার তৈরি করছে। দুয়ার হাতের বানানো ডার্ক চকলেট ফ্লেভারের কেক মারিয়ার বড্ড প্রিয়। রাত বিরাতে দুয়া যখন ইয়াদের আবদারে এই কেক বানাতো তখন মারিয়াও চুপটি করে তাদের মাঝে উপস্থিত হতো। অতঃপর ভাই ভাবির আহ্লাদের সমেত তার কেক খাওয়াটা হয়ে যেত সহজেই। দুয়ার হাতের রান্না চমৎকার হওয়ায় প্রেগনেন্ট থাকা অবস্থায় নানান মানুষের আবদারে সকলের আবদার পূরণ করেছে মেয়েটা। ইয়াদ প্রথম রাখলেও পরে দুয়ার খুশি উপলব্ধি করে কিচ্ছুটি বলেনি মেয়েটাকে, বরং রান্নাঘরে থাকাকালীন সকলকে দুয়ার খেয়াল রাখতে বলেছে বড্ড কড়া সুরে। দুয়ার কেক বানানোর প্রস্তুতি প্রণালী শেষ হতেই রান্নাঘরে উপস্থিত সার্ভেন্ট দ্বারা সেটা ওভেনে ঠিকভাবে রাখা হয়েছে। স্বস্তির শ্বাস ফেলে দুয়া ওড়নায় ঘাম মুছল। রান্নাঘরে অ্যাডজাস্টার ফ্যান থাকলেও মেয়েটা ঘেমে একাকার। পরনে লম্বা ঢোলা কাপড়ের ঝাপটা দিয়ে বাতাসের সৃষ্টি করছে বারংবার। সার্ভেন্টের কথায় দুয়া মাথা দোলালো। জি, একটু ধরুন আমায়।
যেতে যেতে মেয়েটা মারিয়াকে নির্দেশ দিল, 30 মিনিট পরেই কেকটা বাহির করবে, নজর রাখো ওভেনে, টাইমার দেওয়া আছে। মারিয়া হেসে মাথা দোলালো, যেন কাজটা সে পূর্ব হতেই জানে। ওকে ভাবি, জিয়া আপু হেল্প করবে, তুমি রেস্ট নাও। রান্নাঘর হতে প্রস্থান করে দুয়া নিজের কামরায় আসার পূর্বেই একবার বসার ঘরের দিকে উকি দিয়েছিল অবশ্য। সাদা কালোর কম্বিনেশনের রুমটা দেখতে ব্যাপক লাগছে। মনটা তার শান্তিতে ভরে উঠল। গোসল সেরে বিছানায় গা এলিয়ে দিলে সেই সার্ভেন্ট তাকে বিছানায় শুয়ে দিয়ে তবেই রুম থেকে বেরিয়েছে। দোয়াকে একা কেউ ছাড়ে না। সবেমাত্র চোখ বুঝল দোয়া, অমনি রুমে কড়া নেড়ে প্রবেশ করলো জিয়া।